ওয়েলকাম টু অ্যানিমি টক। অ্যানিমি টকের সোলো লেভেলিং এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। পঞ্চম পর্বের শুরুতেই আমাদেরকে হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হাসপাতালের সব নার্সরা সাং জিনহুকে নিয়ে কথা বলছিল, কেননা সাং জিনহু অল্প সময়ের ভিতরেই বডি বিল্ডারদের মতো হয়ে গিয়েছে। নার্সরা সবাই সাং জিনহুকে দেখে ক্রাশ খেয়ে যায়। পরে আমরা সাং জিনহুকে দেখতে পাই হসপিটালের রুমে, যেখানে সে এখন সিট আপ করছিল। আর যেহেতু সাং জিনহু এখন ডেইলি বডি ওয়ার্কআউট করছে, তাই এই সময় তার বডি অনেকটাই ভালো হয়ে গেছে, তার সিক্স প্যাক অ্যাপসও বেরিয়ে এসেছে। এই সময় একটা নার্স তাকে ডাকতে আসে, আর সে সাং জিনহুকে এভাবে খালি গিয়ে দেখে চমকে যায়। সেই নার্স এই সময় মনে মনে ভাবতে থাকে, এই পেশেন্টটা তো আগে এরকম ছিল না, সে হঠাৎ এরকম কি করে হয়ে গেল। এরপরে সাং জিনহু একটা জামা পরলে তাকে বলে, আজকে তোমার ছুটি হয়ে যাবে। বাই দা ওয়ে, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? এই সময় সাং জিনহু বুঝতে পারে না নার্সটা কেন তার নাম্বার চাইছে। সে ভাবে হয়তো হসপিটালে কোনো ডকুমেন্টস তার কাছে পাঠানো হবে, তাই সে সেই নার্সের ফোনে তার নাম্বারটা দিয়ে দেয়। এর পরের দিন আমরা সাং জিনহুর বাড়ি দেখতে পাই, যেখানে তার বোন এই সময় তৈরি হচ্ছিল স্কুলের জন্য, আর টিভিতে একজন হান্টারের ইন্টারভিউ দেখছিল। আর এই সময় সাং জিনহুর ঘুম ভাঙে। সে বেরিয়ে এসে তার বোনকে বলে, জিনা স্কুলে যাচ্ছ নাকি? যার উত্তরে জিনা তাকে বলে, বাহ, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে। এই সময় জিনাও তার ভাইয়ের বডিটা লক্ষ্য করে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জিমে যেতে শুরু করেছো নাকি? যার উত্তরে সাং জিনহু বলে, হ্যাঁ, আজকাল একটু আধটু করছে আর কি। আর জিনা এই সময় এটাও লক্ষ্য করে যে জিনহু অনেকটা লম্বা হয়ে গেছে। সে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে অ্যাডাল্ট হওয়ার পরও ছেলেরা লম্বা হতে থাকে। আর জিনার এই সমস্ত কথা শুনে জিনহু বলে, এই সমস্ত না ভেবে এই ছাতাটা নাও আর তাড়াতাড়ি স্কুলে যাও। কিন্তু জিনা এই সময় ছাতাটা নিতে চায় না। সে বলে, বাহিরে রোদ জলমল করছে, দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, শুধু শুধু আমার ব্যাগটা ভারী করার কোনো মানে হয় না। কিন্তু জিহ্নু এই সময় জোর করে তার ব্যাগে ছাতাটা ঢুকিয়ে দেয়। এই সময় সে তার স্ক্রিনে দেখতে পায় যে তার সব কাজই হয়ে গেছে, শুধুমাত্র দৌড়ানোটা বাকি আছে। আর এখন সে তার নিজের বডির দিকেও লক্ষ্য করে সে দেখতে পায় খুব অল্প দিনের মধ্যেই তার বডি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই সময় সে স্ট্যাটাসে দেখতে পায় ব্যবহারযোগ্য কিছু স্টেট পয়েন্ট রয়েছে। এই সময় সে খুব চিন্তা ভাবনা করে, আর সে শেষ পর্যন্ত ঠিক করে যে তাকে সবকিছুতে সমানভাবে পয়েন্টস দেওয়া দরকার। যাই হোক, আর ঘরে গিয়ে দেখতে পায় যে তার সোফাতে তার ফোন বাজছে। সে ভাবে যে হয়তো হান্টার স্কিল্ড তাকে ফোন করেছে, কিন্তু ফোন তুলে সে বুঝতে পারে যে এটা অন্য কেউ নয়, তার বাড়ির মালিক তাকে ফোন করছে ভাড়া চাওয়ার জন্য। এখন জিনহু তাকে বোঝায় যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যে কারণে সে এতদিন হসপিটালে ভর্তি ছিল, তাই সে ফোন তুলতে পারেনি। আর এসব কিছু শোনার পর তার বাড়ির মালিক বলে যে ঠিক আছে, যদি এরকম অসুবিধা হয় তাহলে তুমি এই মাসের ভাড়াটা কয়েক মাস পরেও দিতে পারো। কিন্তু জিহ্ন বলে তার তেমন কোনো সমস্যা নেই, সে আজকেই ভাড়া দিয়ে দিবে। আর এখন ফোনটা কাটার পর সে মনে মনে ভাবতে থাকে, যদি সত্যি আমার সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়ে থাকে, তাহলে এখন থেকে ঘর ভাড়া দেওয়াটা আমার পক্ষে খুব একটা বড় কাজ হবে না, আর আমি খুব তাড়াতাড়ি একটা হাই র্যাঙ্কের হান্টারও হয়ে যাব। কেননা বড় বড় গিল্ডের লিডাররা সব সময় হাই র্যাঙ্কের হান্টারদেরকে জবে নেওয়াটাই বেশি পছন্দ করে। লো লেভেল হান্টার যেমন এবং ডি র্যাঙ্কের হান্টারদেরকে তারা নিতে চায় না, তাই লো র্যাঙ্ক হান্টারদের জন্য জব পাওয়াটাও একটা বড় মুশকিল। আর জব পেয়ে গেলেও তারা খুব বেশি টাকা ইনকাম করতে পারে না। আর জিহ্ন হলো একটা ই র্যাঙ্কের হান্টার, তাই সে কোনোদিনও বড় কোনো ড্যানজনে ঢুকেনি। সে একবার খালি একটা সি র্যাঙ্কের ড্যানজনে ঢুকেছিল। আর এখন সাং জিনহোর মাথায় এটা আসে যে তার শক্তি তো অনেকটাই বেড়েছে, তাহলে সে কি আরেকবার তার স্ট্রেংথের এক্সাম দেবে? সেক্ষেত্রে হয়তো তার র্যাঙ্ক ই থেকে ডি হতে পারে, তাহলে হয়তো সে ভালো একটা জবও পেয়ে যাবে, আর হয়তো সে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু যদি বাকিরা জানতে পারে যে তার সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়েছে, তাহলে তার শত্রু বেড়ে যাবে। আর এমনিতেও সে শিওর না যে তার সঙ্গে কি হচ্ছে, সে কি আদৌ রি-অ্যাওয়েকেনিং হয়েছে নাকি অন্য কিছু। তাই এই সময় সাং জিহ্ন এই বিষয়টাকে কাউকে না জানানোটাই ভালো মনে করে, আর একই সঙ্গে তার পরবর্তী ড্যানজন মিশনটাও ঠিক করে, কারণ এখন টাকার দরকার। এরপর বিকেল হলে সে তার নতুন হান্টিং মিশনে চলে যায়, যেখানে গিয়ে তার সঙ্গে দেখা হয় তার টিমের লিডার হোয়াং ডাংশুকের সাথে। এখন এইখানেও সবাই সাং জিনহুর সাথে মজা করতে থাকে। সবাই বলে, কি যেন তোমার নাম? পৃথিবীর সব থেকে দুর্বল হান্টার। হ্যাঁ হ্যাঁ, ওটাই তুমি। এই সময় ডাংশুক সবাইকে চুপ করতে বলে, আর সাং জিনহুকে বলে, যেরকম আমি তোমাকে ফোনে বললাম, যেহেতু এটা একটা হাই র্যাঙ্কের ড্যানজন, মানে সি র্যাঙ্কের ড্যানজন, তাই এর ভেতর ঢুকে হয়তো তুমি মনস্টারকে মারতে পারবে না, কিন্তু এই মিশনে আসার জন্য আমি তোমাকে আলাদা করে
2 মিলিয়ন ইউন দিব। এই বলে সে সাং জিনহোর দিকে একটা কাগজ বাড়িয়ে দেয় আর সেটাতে জিনহোকে সই করতে বলে। এই সময় সাং জিনহো পুরো টিমটার দিকে তাকিয়ে দেখে যে তাদের মধ্যে 5 জন হতে সি র্যাঙ্কের আর 4 জন হতো ডি র্যাঙ্কের। এই সময় তার মনে পড়ে যে ড্যামজনে ঢোকার জন্য কিছু নিয়ম রয়েছে। যদি একটা সি র্যাঙ্কে ড্যামজন হয় তাহলে সেই ড্যামজনে মিনিমাম 10 জনকে যেতে হবে, তার মধ্যে অর্ধেক লক্ষ্যে অর্থাৎ 5 জনকে মিনিমাম সি র্যাঙ্কের উপর হতে হবে। এগুলো হলো ড্যামজনে প্রবেশ করার নিয়ম। আর তাদের কাছে এই সময় 9 জন রয়েছে, আর 9 জন মিলে হয়তো ড্যামজনের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু 10 জন ছাড়া যেহেতু ড্যামজনে ঢোকা যায় না, তাই শুধুমাত্র আমাকে তারা টিম ফিল আপ করার জন্য নিয়েছে। সাং জিনহো এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই পাশের থেকে একটা ছেলে বেরিয়ে আসে আর সাং জিনহোকে বলে, আমিও তোমার মতোই, আমিও শুধুমাত্র টিম পুরো করার জন্য এখানে রয়েছি, আমারও তেমন কোনো কাজ নেই। আর এখন সেই ছেলেটা তার নাম জানায় ইও জিনো, তার বয়স নাকি 22 বছর। সে একটা ডি র্যাঙ্কের হান্টার, কিন্তু তাকে দেখে সাং জিনহোর এই সময় একটু পছন্দ হয় না, কেননা সে একজন ডি র্যাঙ্কের হান্টার হওয়া সত্ত্বেও তার কাছে ভালো ভালো কবচ এবং অস্ত্র রয়েছে, যেটা দেখে জিনহো ভাবে ওর বাবার কি অনেক বড় ব্যবসা আছে নাকি। এখন সাং জিনহো সেই কাগজটাতে সই করে ডাংশুককে জিজ্ঞেস করে, তাহলে আমাকে কি করতে হবে? উত্তরে ডাংশুক বলে, তেমন কিছু না, তুমি শুধুমাত্র আমাদের এই অস্ত্রের ব্যাগগুলো নিয়ে চলো তাহলেই হবে। এই সময় সাং জিনহো ডংশুককে আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এই টিমে কি কোনো হিলার নেই? যার উত্তরে ডংশুক হেসে বলে, না না, আমরা আমাদের টিমে কোনো হিলারকে রাখি না, এভাবেই চলছে। কিন্তু তার এই কথাটা সাং জিনহোর একদমই ভালো লাগে না। সেই পেপারসে লেখা ছিল ড্যামজনের ভিতরে যদি কিছু হয় তাহলে তার জন্য টিম দায়ী থাকবে না, আর এটার সাথে হিলারও নিচ্ছে না। যাই হোক, এভাবেই তারা এখন ধীরে ধীরে ডানজনের ভিতর প্রবেশ করে। লিডারের কথা মতো আমরা দেখতে পাই যে চিহ্ন সমস্ত অস্ত্রের ব্যাগগুলো তার পিঠে তুলে নেয় এবং বাকি সবার সঙ্গে ডানজনের ভিতরে প্রবেশ করে। এই সময় ডংশুক পাশের বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে বলে, বিল্ডিং গুলোতে আর কাজ হচ্ছে না, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। যে কথাটা শুনে এ সময় জিনোকে বলে, হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমি শুনেছি যে এই বিজনেসের চেয়ারম্যান নাকি 900 মিলিয়ন লোন নিয়ে দেশের থেকে পালিয়েছে, তাই এই সময় এমপ্লয়ি আর ইনভেস্টররা সবাই অবস্থা খারাপ হয়ে রয়েছে। কিন্তু সাং জিনো তার এই কথা পাত্তা দেয় না। তারা সবাই গেটের সামনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে যায়। সবাই আলোচনা করে গেটটাতে একটু বেশি বড় না, এরকম গেট খুব কমই দেখা যায়। আর এখন টিমোরে একটা হান্টার ডংশুককে জিজ্ঞাসা করে, তুমি কি শিওর এটা সি র্যাঙ্কের ড্যামজন? এটা দেখে কিন্তু অন্যরকম মনে হচ্ছে। যার উত্তরে ডাংশুক বলে, হ্যাঁ, অ্যাসোসিয়েশন আমাদেরকে মিথ্যে কেন বলবে, আর ওনারা নিজে এসে চেক করে গেছে, এটা একটা সি র্যাঙ্কের ড্যামজন। এত বড় গেট দেখে জিনও অনেক ভয় পেয়ে যায়। সে জিনহোকে বলে, এই গেটটা একটু বেশি বড় না? তোমার কি মনে হয় এর ভিতর যাওয়াটা ঠিক হবে? যেটা শুনে জিনহো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রথমবার কোনো ড্যানজনে ঢুকেছো? এই সময় সাং জিনহো মনে মনে ভাবে, ড্যানজন সার্চটা কোনো ব্যাপার না, মেইন ব্যাপার হলো সেটার ভেতর থেকে কত মানা ওয়েব আসছে। যত বেশি মানা ওয়েব আসবে অ্যাসোসিয়েশন সেটাকে তার বেসিসে র্যাঙ্ক করবে। জিনহো এই প্রথম কোন সি র্যাঙ্কে ড্যানজনে প্রবেশ করছে। এখন ডংশুক সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি প্রথমে গেটে ঢুকছি, আমার পিছন পিছন তোমরা সবাই এসো। এদিকে জিনো তার সোর্ড এবং ঢাল নিয়ে তৈরি হয়ে যায়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা পিছনেই আছি। এখন ডংশুক আর কিওয়ান প্রথমে ড্যানজনের ভিতরে প্রবেশ করে। তারা দেখে যে সেখানে খুবই অন্ধকার, তাই ডংশুক তার পাশের হান্টার কিওয়ানকে আলো জ্বালাতে বলে। আর এখন কিওয়ান তার হাতে একটা আগুন জ্বালালে সবাই দেখতে পায় যে এই ড্যানজনটা একটু অন্যরকমের। এখানে চারিদিকে অনেকগুলো গুহা রয়েছে, সাধারণত ড্যানজন এরকমের হয় না। আর এখন জিনো এটা দেখে ঘাবড়ে যায়। সে জিনহোকে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো ম্যাজিক বিস্ট নেই? ড্যানজনের ভিতরে কি থাকে না কোনো ম্যাজিক বিস্ট? আর এখন সাং জিনহো খুব ভালো করে ভাবলে সে বুঝতে পারে এখানে কোনো আলো জ্বলছে না, তার মানে এখানে যে ধরনের বিস্ট গুলো থাকে তারা হয়তো আলো পছন্দ করে না। এই সময় সে মনে মনে ভাবতে থাকে যে কি টাইপের বিস্ট অন্ধকারে থাকা পছন্দ করে। আর এই সময় সে খুব ভালো করে শুনলে সে শুনতে পায় অনেকগুলো পোকামাকড়ের আওয়াজ, যেটা সে সঙ্গে সঙ্গে সবাইকে বলে দেয় অনেকগুলো পোকামাকড় একসঙ্গে এদিকে আসছে। এই সময় একজন বলে, তাহলে কি আমরা এখনো পিঁপড়ার গর্তের মধ্যে রয়েছি? এখন তারা সবাই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তারা আওয়াজ তো শুনতে পায় যে তাদের দিকে কেউ আসছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো মনস্টারকে দেখতে পায় না। এই সময় সাং জিনহো চেঁচিয়ে বলে ওঠে, আমাদের উপরে দেখো। সবাই উপর দিকে আসছে। এখন সবাই উপরের দিকে তাকালে দেখতে পায় যে অনেকগুলো পিঁপড়া তাদের দিকে এগিয়ে আসছে। এই সময় কিওয়ান তার ফায়ার টাইপের ম্যাজিক দিয়ে পিঁপড়েগুলোর উপর অ্যাটাক করে। আর ডংশুকও এই সময় তার পুরো পাওয়ারে চলে আসে। সেও সব পিঁপড়েগুলোকে পরপর মারতে থাকে। আর তাদের মতো সব হান্টাররাও এই সময় লড়াই করছিল। শুধুমাত্র লড়াই করছিল না সাং জিনহো, সে দেখছিল যে সবাই তো ভালো লড়াই করছে। সে বুঝতে পারে যে
এই স্কোয়াডটা কেন কোনো হিলারকে তাদের সঙ্গে নেয় না, তাদের দরকারও নেই হিলারের। কিভাবে একসঙ্গে কাজ করতে হয় সেটা তারা খুব ভালোভাবে জানে। একটা পিঁপড়ে সাং জিনহোর দিকে এগিয়ে আসে আর সেইটাকে সাং জিনহো এক লাথিতে পুরো মেরে ফেলে। এখন তারা সবাই মিলে মোটামুটি আশেপাশে সব পিঁপড়েগুলোকে মেরে ফেললে তাদের থেকে ম্যাজিক স্টোন বের করা শুরু করে। আর এই সময় ডংশুক এসে সাং জিনহোকে বলে, তোমার জন্য কিন্তু আজকে আমরা বাঁচলাম, আমরা ভাবিনি যে উপর থেকে আমাদের উপর অ্যাটাক করবে। তার এই কথা শুনে সাং জিনহো মনে মনে ভাবে, আমার সেন্স স্টেটকে আমি একটু বাড়িয়েছিলাম, তার জন্য আমি এটা বুঝতে পেরেছি। এই সময় কিয়ন ডংশুককে ডাকে আর বলে, দেখো আমরা যে সমস্ত ম্যাজিক বিস্ট গুলোকে মারলাম তাদের শরীরে কিরকম দাগ রয়েছে। দাগগুলো দেখে মনে হচ্ছে যে এটা কোনো অস্ত্র বা ম্যাজিক পাওয়ার দিয়ে মারা নয়। যেটা দেখে ডংশুক ভাবে, তার মানে কি এই সমস্ত বিস্টরা আমাদের সাথে লড়াই করার আগে নিজেদের মধ্যে লড়াই করেছিল, নাকি এদের থেকে শক্তিশালী কোনো মনস্টার এখানে রয়েছে। এই সময় সাং জিনহো জিনোকে জিজ্ঞাসা করে, তোমার এই তরোয়াল ডালটা তো খুবই দামি তাই না? যার উত্তরে জিনো বলে, হ্যাঁ আমার বাবা এগুলো আমাকে কিনে দিয়েছে, যেহেতু এটা আমার প্রথম রেড। এই ড্যানজনটা অনেকটাই বড়, তাই ক্রমাগত হেঁটেই চলেছে। আর অনেকক্ষণ হাঁটার পরেও ডংশুক কোনো বিস্টে খুঁজে পায় না। যদি খুঁজে পায় তাহলে সে মরা বিষ। তাই ডংশুকের এই সময় মাথা খারাপ হয়। সে বলে, বসটা আর কত দূরে আছে কে জানে, কিন্তু হঠাৎই সে যেন একটা কিছু দেখতে পায়। তাই সে কিওয়ানকে বলে তার দিকে আলো টানতে। আর তার দিকে আলো টানলে সবাই মিলে দেখতে পায় যে কিছু একটা মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে। তারা সেগুলোকে সোর্ডের মাধ্যমে কেটে সেখানে প্রবেশ করে, কিন্তু সেখান দিয়ে ভিতর ঢুকে তারা দেখতে পায় যে সেখানে বস নেই, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মানা ক্রিস্টাল রয়েছে। যে ধরনের ক্রিস্টাল গুলো সব ড্যানজনের ভিতরে পাওয়া যায়, আর এগুলোকে বাইরে বিক্রি করে টাকা ইনকাম করা যায়। ম্যাজিক জেমস এর মতো অত টাকা নয়, তবে ভালোই পাওয়া যায়। এ সময় সেখানকার একটা হান্টার সব মানা ক্রিস্টাল গুলোর দিকে দেখে বলে, যতগুলো ক্রিস্টাল আছে এইসব কটাকে বিক্রি করলে অনেক টাকায় পাওয়া যাবে। এখন তারা সবাই মিলে মানা ক্রিস্টাল গুলোকে খোদাই করার প্ল্যান করে, কিন্তু এই সময় জিনো জিনহোকে বলে, তুমি যে কন্ট্রাক্টটাতে সাইন করলে সেটা একটু আমাকে একবার দেখাবে, আমি এই সমস্ত বিষয়গুলো একটু ভালো বুঝি। সাং জিনহুর এই কন্ট্রাক্টটা পরে ডাংশুককে ডাকে আর জিজ্ঞাসা করে, ম্যাজিক জেমস গুলো সমান ভাগে ভাগ হবে এটা তো এখানে লেখা আছে, কিন্তু মানা ক্রিস্টালটা কিভাবে ভাগ হবে সেটা তো লেখা নেই, সেটার কি হবে? যেটা শুনে ডংশুক বলে, আরে তুমি তো চাপ নিও না, সবকিছু সমান ভাগই হবে, ওটা আমার মাথাতেই আছে। কিন্তু এই মানা ক্রিস্টাল খোদাই করার জন্য আমাদেরকে অন্য একটা জিনিস সামলাতে হবে, হয়তো তোমরা এটা লক্ষ্য করোনি। আর এই সময় সবাই দেখতে পায় যে ওই মানা ক্রিস্টালের মাঝখানে রয়েছে ড্যানজনের বস, একটা বিশাল বড় মাকড়সা। যেটাকে দেখে এই সময় ডাংশুক বলে, তোমরা সবাই জানো যে কোনো ড্যানজনের বসকে মারলে সেই ড্যানজন কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায়। তাহলে এখন যদি আমরা এই বসটাকে মারি তাহলে পরে আমরা মানার ক্রিস্টাল গুলোকে আর নিতে পারবো না। তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে আমাদেরকে মানা ক্রিস্টাল গুলোকে খোদাই করে বাহিরে নিতে হবে, আর তারপরে এই বসটাকে মারতে হবে। তাহলে এইভাবে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো। আর এখন বসটা তো ঘুমিয়ে রয়েছে, আমাদের কাজটা সহজে হবে। এই সময় ডংশুক তার পাশে থাকা একটা হান্টার চুজেনকে জিজ্ঞাসা করে, তুমি কি মানার ক্রিস্টাল খোদাই করার জন্য জিনিসগুলো এনেছো? যার উত্তরে সে বলে, না না, আমি সেগুলোকে নিয়ে আসিনি, কে জানতো এখানে মানার ক্রিস্টাল থাকবে, আমি তো ওই সমস্ত কিছু বাহিরে রেখে এসেছি। যেটা শুনে ডংশুক বলে, আমি তোমাকে বলেছিলাম এরকম না করতে, সব সময় সবকিছু নিয়ে রাখতে, তুমি কোনো সময় আমার কথা শোনো না। এই সময় ডংশুক সাং জিনহো আর জিনোকে বলে, তোমরা কি কিছুক্ষণের জন্য এখানে পাহারা দেবে? তাহলে আমরা ততক্ষণে বাহির থেকে অস্ত্রগুলো নিয়ে আসি। কিন্তু জিনো এই সময় খুবই ভয় পেয়ে যায়। সে ডংশুককে বলে, আমরা দুজন শুধুমাত্র এই বসের সামনে যদি বস জেগে যায় তাহলে? কিন্তু ডংশুক বলে, না না, কিচ্ছু হবে না, অত চাপ নিয়ে লাভ নেই, এই বড় মাকড়সা যেভাবে ঘুমিয়ে আছে সেভাবেই ঘুমিয়ে থাকবে, তোমরা ওকে বিরক্ত না করলেই হলো। আর জিনো, তোমার এটা প্রথম রেড, আর সাং জিনো তোমার এটা প্রথম সি র্যাঙ্কের রেড, তাই হয়তো এর জন্য তোমরা একটু ভয় পাচ্ছ। আমাকে বিশ্বাস করো, কিচ্ছু হবে না, তোমরা এখানে থাকো, আমরা অস্ত্রগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। এই বলে শুধুমাত্র সাং জিনহো আর জিনোকে রেখে তারা সব হান্টাররা সেখান থেকে চলে যায়। এখন সাং জিনহো মনে মনে ভাবে, টোটাল আমাদের 10 জনের মধ্যে বাকি 8 জন অনেকদিন ধরে একসঙ্গে কাজ করছে, আর প্রত্যেকবার রেডে যেতে হলে তাদের 10 জন করে লাগে, তাহলে এতদিনও তারা দুজন খুঁজে পায়নি, অর্থাৎ তারা প্রত্যেকবার রেডে আমার আর জিনের মতো দুজন করে লোককে নেয়। এর মধ্যে কিছুতে একটা ব্যাপার আছে। আর এর সময় আমরা বাহিরে দেখতে পাই যে ডংশুক তার পাশের হান্টারকে বলছে, এখন এই বসের জায়গাটা বন্ধ করে দাও, আর সঙ্গে সঙ্গে সে কাজটাও হয়ে যায়। অর্থাৎ এখন সাং জিনহো আর জিনো
এই বড় মাকড়সার মতো বসের সামনে আটকা পড়ে যায়, যেটা দেখে জিনো খুব ভয় পেয়ে যায় আর বলে আমাদের বেরোনোর রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো কেন, এটা কি করে হলো। এদিকে এবার সাংজিনো সমস্ত কিছু বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে ঠিকই ভাবছিল ডংশুকের একটা অন্যরকম প্ল্যান তো আছেই। সবাই তাদেরকে ডেনজন বসের সামনে রেখে চলে যায়। ততক্ষণে বসও ঘুম থেকে জেগে ওঠে আর উপর থেকে নিচে নেমে আসে। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 5। পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।